ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কি তারেক রহমান ভারতে ফেরত পাঠাচ্ছেন? এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে। কেউ কেউ অলরেডি ইউটিউবে এই ধরনের একটা খবর তুলেছেন এবং এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছেন, এবং কেউ কেউ অ্যাক্রিডিটেশন দেয়া হচ্ছে না দীনেশ ত্রিবেদীকে, এটা নিয়েও অনেক কথা বলেছেন। আসুন আমরা একটু বাস্তবতার নিরিখে ব্যাপারটা খতিয়ে দেখি এবং এই ব্যাপারে কি কি জড়িত সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি। দেখুন, একজন রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়াটা এরকম। ধরুন আপনি মিস্টার এক্সকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করবেন বেলজিয়ামে। আপনি তখন অভ্যন্তরীণভাবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তারপর আপনি একটি গোপন চিঠিতে আপনি বেলজিয়ামের সরকারের কাছে লিখবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় টু পররাষ্ট্র মন্ত্রণালয়, যে আমি আমাদের দেশ, আমাদের সরকার মিস্টার এক্সকে বেলজিয়ামে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে। আপনার এই নিয়োগে সম্মতি আছে কিনা, বা বেলজিয়ান গভর্নমেন্টের এই নিয়োগে সম্মতি আছে কিনা। তখন বেলজিয়ামের গভর্নমেন্ট আবার গোপন পত্রের মাধ্যমে সম্মতি থাকলে বলে দেয় যে সম্মতি আছে, সম্মতি না থাকলে বলে দেয় যে সম্মতি নেই। সাধারণত 99% ক্ষেত্রে বর্তমান পৃথিবীতে সম্মতি দেয়া হয়। এই সম্মতি চাওয়া এবং পাওয়াটাকে, সম্মতি চাওয়াটাকে সোজা বাংলায় আমাদের দেশে বলা হয় এগ্রিমো চাওয়া হয়েছে, এগ্রিমো সিক করা হয়েছে। অর্থাৎ যেই দেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হবে তাদের সম্মতি চাওয়া হয়েছে। আর ওই গোপন চিঠির উত্তর হ্যাঁ পেলে বলা হয় যে এগ্রিমো পাওয়া গেছে। স্বভাবতই এই এগ্রিমো পাওয়া গেলেই কিন্তু আসলে যেই গভর্নমেন্ট এগ্রিমো দিল বা সম্মতি দিল, তিনি কিন্তু অ্যাক্রিডিটেশনেরও সম্মতি দিলেন। পরবর্তী ফর্মালিটিসগুলো আমরা দেখি। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রেও সেটা ঘটেছে। বাংলাদেশের সরকার, ভারতের সরকার তার নিয়োগের ব্যাপারে বাংলাদেশ সরকারের সম্মতি আছে কিনা সেটা জানতে চেয়েছে। বাংলাদেশের সরকার সম্মতি দিয়েছে। দেওয়ার পরে দীনেশ ত্রিবেদী এসেছেন। দীনেশ ত্রিবেদী সাধারণত আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একজন রাষ্ট্রদূত স্টেশনে পৌঁছানোর পরে বা এই যাতায়াতকালীন সময় 6 দিনের একটা ছুটি ভোগ করে তারপরে এই হাই কমিশনার বা রাষ্ট্রদূতরা মোটামুটি একটু এদিক সেদিক থাকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়, রাষ্ট্রাচার প্রধানের কাছে তার পরিচয়পত্রের একটা কপি দেয়, ফরেন মিনিস্টারকে একটা কপি দেয়। এরপরে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করে। এই প্রতিটা স্তর আসলে অ্যাক্রিডিটেশনটাকে মোর ফর্মালাইজ করে এবং রাষ্ট্রপতির সাথে পরিচয়পত্র প্রদান করার পরে অ্যাক্রিডিটেশন যেটা বলে সেটা আসলে পরিপূর্ণ হয়, অথবা আগেও পরিপূর্ণ হয়, কিন্তু রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর একজন রাষ্ট্রদূত সরাসরি তার কার্যক্রম শুরু করেন। এর আগে তিনি স্টেশনে আসলেও আড়ালে থাকেন, অন্য কেউ তার হয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে যেটা হয়েছে, দীনেশ ত্রিবেদী এখন ঢাকায় এসেছেন। তিনি অবশ্য ফরেন মিনিস্ট্রিতে তার পরিচয়পত্র দিয়েছেন কিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট পরিচয়পত্রের কপি দিয়েছেন কিনা, এগুলো আমরা জানতে পারিনি। কিন্তু তারপরও যে তারেক রহমানের সরকার দীনেশ ত্রিবেদীকে ভারতে পাঠিয়ে দিবেন, এইটা আসলে এখনো জল্পনা কল্পনার অংশ রয়েছে। আমি আজকে যেটা দেখলাম যে আমাদের বর্তমানে ইউনুসের নিয়োগকৃত যে হাইকমিশনার রয়েছে নয়াদিল্লিতে, তিনি রিয়াজ হামিদুল্লাহ, তিনি ভারতে পৌঁছার পরে 1.5 মাস পরে ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র প্রদান করেছেন। সাধারণত অনেক দেশ এগুলো একটু এইরকম ফলো করার চেষ্টা করে, বিশেষ করে আপনার এগ্রিমো দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ প্রাথমিক গোপনীয় চিঠির উত্তর দেওয়ার ক্ষেত্রে। মনে করেন বাংলাদেশ আর বেলজিয়ামের মধ্যে, বাংলাদেশ যদি বেলজিয়ামের রাষ্ট্রদূতের প্রথম অনুমোদন অর্থাৎ এগ্রিমো সিক করলে 3 মাস সময় লাগায়, বেলজিয়ামও হয়তো ওই উত্তর দেওয়ার জন্য 3 মাস সময় লাগাতে পারে।
এইটা সাধারণত করে থাকে এই ধরনের প্রতিশোধ মূলক কার্যক্রম করে দরিদ্র দেশের দেশগুলা, অথবা যারা নিজেদেরকে খুব অহংকারী মনে করে, ছোটখাটো বিষয়ে রাগ করে, মূলত মানসিক দারিদ্র বা যে কোনো ধরনের দারিদ্র থেকে, এখানে আর কিন্তু কোনো বিষয় নাই। আবার কোনো কোনো দেশ অনেক কিছু চেক করে একজন রাষ্ট্রদূতের, তারা সময় নেই। মূলত এখানে রিসিপ্রোসিটির বিষয়টা আসে, বিভিন্ন সরকার এটা পালনের চেষ্টা করে, আর উদার সরকারগুলো এগুলো দেখে না কত মাস লাগলো টাগলো, তারা আসলে এটার উপর কার্যক্রম করে উত্তর দিয়ে দেয়। তো দীনেশ ত্রিবেদী এখন বাংলাদেশ তো ইউনূসের আমল থেকে তারেক রহমানও দেখা যাচ্ছে যে ভারতের সাথে চোখে চোখ রাখার চেষ্টা করছে। সুতরাং তারেক রহমান যদি সর্বোচ্চ ওই রিসিপ্রোসিটিও পালন করে, তাহলে দীনেশ ত্রিবেদীকে আশা করা যাচ্ছে যে 1.5 মাসের মাথায় রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের সুযোগ দিবে, যদি তারা চোখে চোখ রাখা বলে যেটা বোঝাচ্ছে সেগুলো তারা পালন করে, অথবা আগে দিবে। কিন্তু এই অবস্থায় এই বিষয়টাকে দীনেশ ত্রিবেদীকে অ্যাক্রিডিটেশন দিচ্ছে না, তাকে ভারতে ফেরত পাঠিয়ে দিবে, এগুলো আসলে জল্পনা কল্পনার অংশ ছাড়া আপাতত কিছু মনে হচ্ছে না। আর যদি সত্যি সত্যি দীনেশ ত্রিবেদীকে তারেক রহমান ভারতে পাঠিয়ে দেয় এই অবস্থায় বর্তমানে, এটা তো যুদ্ধ ঘোষণার সামিল হবে। তারেক রহমান কি যুদ্ধ ঘোষণা করবে? সেটা করবে না। তবে তারেক রহমান যেটা সিগন্যাল দিচ্ছেন সেটা হলো যে ভারত বাংলাদেশ সুসম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট কাঁটা বিছানোর কাজ করছে তারেক রহমানের সরকার। আমরা জাহেদকে করতে দেখলাম, সর্বশেষ আমরা হুমায়ুন কবিরকে করতে দেখলাম। তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এই জিনিসগুলো তাদের বক্তৃতা বিবৃতিতে করছে। এবং হুমায়ুন কবিরের বিষয়টা নিয়ে আমি আলাদা করব। তবে এটা নিয়ে যে ধরনের জল্পনা হচ্ছে সেগুলো আসলে সত্য নয়। আমার মনে হয় সর্বোচ্চ তারেক রহমান ওই যে চোখে চোখ রাখা হিসাবে 1.5 মাস অপেক্ষা করতে পারেন, বা তার আগে রাষ্ট্রপতি দীনেশ ত্রিবেদী সাহেবের পরিচয়পত্র গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর সংক্রান্ত, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মার্কিন দেশের উপর বাজি ধরার যে আহ্বান সেটা, এবং চীন সফর। আসুন আমরা শুরু থেকে আরম্ভ করি, শেষ থেকে বা শুরু থেকে, অর্থাৎ মালয়েশিয়া সফর থেকে। মালয়েশিয়া সফরে আমরা যেটা দেখলাম, যেটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়েছে, যে প্রধানমন্ত্রীর স্ত্রী জোবায়দা রহমান প্রথম বাংলাদেশের উচ্চ পর্যায়ের নারীদের যে পোশাক সেটা পরিবর্তন করে উনি পাকিস্তানি পোশাক পরেছেন। অনেকে অবশ্য আমাকে এসে গালমন্দ করছেন যে আমি নারীর পোশাক লক্ষ্য করছি। জি না, আসলে নারীর পোশাক লক্ষ্য করা বলতে এটা মৌলবাদীদের চিন্তা ভাবনা যেগুলো মাথায় আসে, সেটা আমি তার ধারে কাছে নাই। এবং তারেক রহমানের স্ত্রী ফার্স্ট লেডি তো বাংলাদেশে আসলে প্রধানমন্ত্রীর স্ত্রী হয়, প্রেসিডেন্টের স্ত্রী তো আসলে সেইভাবে গুরুত্ব থাকে না। আমরা ধরলাম যে উনি আমাদের ফার্স্ট লেডি যে ট্র্যাডিশনটা ভঙ্গ করেছেন, এই জন্য আমি জোবায়দা রহমানকে খুব একটা দোষ দিচ্ছি না, তারেক রহমানকেও না। আমি মনে করি যে বাংলাদেশে পাকিস্তান একেবারে 16ই ডিসেম্বর 1971 সাল থেকে যে সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, জঙ্গি, মৌলবাদী এবং 71-এ পরাজিত শক্তির মাধ্যমে, সেইটার একটা পরিপূর্ণ রূপ দিলেন জোবায়দা রহমান। এটা নিয়ে আমি বিভিন্ন আরো 2টো ভিডিও করেছি। একটা আলাদা ভিডিও করেছি তারেক রহমানের স্ত্রী যে এই ট্র্যাডিশনটা ভঙ্গ করেছেন সেটা, এবং পাকিস্তান কিভাবে বাংলাদেশে সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে তারও একটা আলাদা ভিডিও আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন। এটার উপর আর বেশি কিছু বলার নাই আমার। দ্বিতীয় হলো, তারেক রহমানকে বিমানবন্দরে মালয়েশিয়াতে অভ্যর্থনা জানিয়েছেন কে? মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান। দেখুন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা যদি একটু তুলনা করে দেখি, 4 মাস আগে নরেন্দ্র মোদী সাহেব, ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়া গিয়েছিলেন। তখন উনাকে এয়ারপোর্টে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অভ্যর্থনা জানিয়েছিলেন। আবার আপনাদের মনে আছে, আমাদের দস্যু ইউনূসের আমলে আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে এসেছিলেন, তখন ইউনূস সদল বলে নিজে গিয়ে ওনাকে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন। এখানে কি আসলে আমি এখানে খুব একটা এই ইস্যুটাকে আমি বড় করে দেখি না।
কারণ বাংলাদেশ ভারত দুটোকে চোখে চোখ রেখে কথা বলা, দুটাকে একই পাল্লায় মাপা, এটা হলো বাংলাদেশের মৌলবাদীদের অপপ্রচার। ভারত একটা বড় রাষ্ট্র, বিশ্বের ভারত বিশ্বের বর্তমান বিশ্বের বলতে পারেন প্রথমে তো অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তারপর রাশিয়া, ভারত, এই দেশগুলো হলো বর্তমান বিশ্বের সুপার পাওয়ার। জাপান, ব্রাজিল, অবশ্যই ইউরোপিয়ান দেশগুলোকেও আমাদের ধরতে হবে, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এইসব দেশ হলো। কিন্তু আসলে গুরুত্বের দিক থেকে এখন পৃথিবীতে আপনি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার পরেই ভারত, কিংবা রাশিয়া ভারত পাশাপাশি এভাবে আসলে দেখতে হবে। পরবর্তীতে আসবে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ব্রাজিল, এই দেশগুলো। অর্থাৎ ভারতের এই যে গুরুত্ব, সেইটাকে আসলে স্বীকার করলে তারেক রহমানের এই 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 যে বিমানবন্দরের যে অভ্যর্থনা, এইটাকে আমি খুব একটা সমালোচনার দৃষ্টিতে দেখতে রাজি নাই। আবার যদি আপনার দরিদ্র দেশেরও প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে বড় রিসেপশন দিতে পারেন, তখন হতে হবে কি, সেই দেশের ওই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে আপনার পার্সোনালিটি হিসাবে অনেক বড় কিছু হতে হবে, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছিলেন। এখন তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী, আমরা তাকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু আসলে শেখ হাসিনার স্ট্রেচারে তারেক রহমানের উঠতে তো আরো 15-20 বছর লাগবে, যদি তিনি উঠতে পারেন। সেই সম্ভাবনা কতটুকু সেটা অবশ্য ভিন্ন তর্ক। তবে একটা জায়গায় ডিগনিটিটা নষ্ট হয়েছে, সেটা হলো যে তারেক রহমানকে যে ধর্মমন্ত্রী এসে রিসিভ করেছেন, এটা যদি পররাষ্ট্রমন্ত্রী এসে রিসিভ করতেন তাহলে আমি বলতাম যে মোটামুটি এটা গ্রহণযোগ্য। কিন্তু এখন কি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সে দেশে নাই? অনেক সময় এটা হয়। আর যদি পররাষ্ট্রমন্ত্রী দেশে না থাকে তাহলে তাহলে তো তারা এই ভিজিটকে আরো কম গুরুত্ব দিচ্ছে। বুঝতে হবে যে একটা বাংলাদেশের সরকার প্রধান মালয়েশিয়া সফর করছে, সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি না থাকে তাহলে এটাকে বলতে হবে যে এই সফর মালয়েশিয়ার কাছে আসলে মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমরা জানি না সত্য কোনটা, তবে যেটা আমি মনে করি যে এখানে একটা ফেয়ার ঘটনা ঘটতে পারতো যদি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে এসে রিসিভ করতেন। এর বেশি আশা করা তারেক রহমান একজন নতুন প্রধানমন্ত্রী হিসাবে বা নতুন নেতা হিসাবে, এর বেশি এই মুহূর্তে আশা করার নাই। সুতরাং ধর্মমন্ত্রীর রিসিভ করা তারেক রহমানকে আমাদের এটুকু দেখতে হবে। আমি যখন এই লাইভটা করছি তখন দেখলাম যে তারেক রহমানকে অলরেডি পুত্রজায়াতে আনোয়ার ইব্রাহিম অভ্যর্থনা জানিয়েছেন। পুত্রজায়া কি? পুত্রজায়া হলো কুয়ালালামপুর থেকে কত 30-40 মিনিটের ড্রাইভ। বলতে পারেন যে এটা মালয়েশিয়ার নতুন রাজধানী। কুয়ালালামপুরকেও রাজধানী বলা যায়, কারণ দুটো শহরের দূরত্ব খুব একটা থেকে আরেকটা খুব একটা দূরে নয়। এই হলো মালয়েশিয়া সফরের উপর আমি যা দেখলাম। এরপরে কি হয় সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি আসলে তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে যেই বিতর্ক হচ্ছে, সেটার একটা সমাধান তারেক রহমানের কি হতে পারত। দেখুন, তারেক রহমানকে প্রথম তো নিমন্ত্রণ করেছিলেন নরেন্দ্র মোদী সাহেব একেবারে শুরুতে। তারেক রহমান যদি প্রথম সফরটা ভারতে করতেন, কোনো চুক্তি বা কিচ্ছু করার দরকার ছিল না। উনি শুধু ভারতে যেতেন এবং বলতেন যে যেহেতু আমাকে প্রথম ভারত আমন্ত্রণ জানিয়েছে, আমি প্রথম ভারতে আসলাম। তাহলে এটা আসলে এই ধরনের কাজ করলে চীন, যুক্তরাষ্ট্র, আমরা যেভাবে ভাবি সবাই ক্রুদ্ধ হয়ে যাবে, সেটা কিন্তু হতো না। তারেক রহমান তার সরকারের মধ্যে আপনার বিচার মানে সুবিবেচনা করার মতো মন্ত্রী কিংবা নেতা ইত্যাদির অভাবে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতার কারণে তারেক রহমান এই সুযোগটা হারিয়েছেন। তিনি যারা তাকে প্রথম আমন্ত্রণ করলো তাদের বাসায় গেলেন না। এটা তো সরাসরি অপমান হয়ে গেল এখন, কিন্তু গেলে কোনো ক্ষতি হতো না আসলে। কিন্তু এইটা বোঝার মতো দক্ষতা বর্তমানে আমাদের ফরেন মিনিস্ট্রির নাই, বা ফরেন মিনিস্টার, এইটা নিয়ে একটু হয়তো আলোচনা করব। দেখুন, ফরেন মিনিস্ট্রি যে নাই, এটাকেও আমি তারেক রহমানকে সরাসরি দোষ দিতে চাই না। বাংলাদেশে একটা শক্ত বলিষ্ঠ কূটনৈতিক সার্ভিস থাকুক। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে এইটা নিয়ে কেউ মাথা ঘামিয়েছে এই ধরনের প্রমাণ আমরা পাই না। জিয়াউর রহমান, এরশাদ, এগুলোতেও কিছু ছিল, কিন্তু 91 সাল থেকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে গেছে। এটা একটা পোস্ট অফিস। এটাকে দেখা হয় যে শুধু প্রোটোকল করবে, অর্থাৎ এই যে ভিজিট গুলার আপনার যে লজিস্টিক্স আছে সেগুলা তৈরি করবে।
আপনার গাড়ি ভাড়া করে দিবে, বিমান ভাড়া করে দিবে, মিটিংগুলো আয়োজন করে দিবে। কিন্তু এখান থেকে যে বুদ্ধিবৃত্তিক কথাটা ছাড়া আর কোনো কথা আছে আমি জানি না। অর্থাৎ বুদ্ধিটা যে নিবে, এটা যে সমৃদ্ধ করবে জ্ঞান দিয়ে, তথ্য দিয়ে, আপনার কূটনীতি দিয়ে, সেই সক্ষমতাটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা কখনো গঠনই করিনি। এই অবস্থায় তারেক রহমানের সরকারে তো আমরা দেখতে পাচ্ছি সাধারণত দুর্বল সরকারের যত ধরনের অস্থিরতা থাকে, বিদেশ সফরে আসলে তারেক রহমান এই অস্থিরতাগুলো দেখিয়েছেন। এখন আসুন যে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির কি বলেছেন। আমরা যেটা দেখলাম যে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন যে ভারতেও যাবে যদি তারেক রহমান যাবেন যখন তাপমাত্রা কমে আসে। এখন বোধহয় তাপমাত্রা বলছে, হুমায়ুন কবির বলছেন যে এখন তাপমাত্রা গরম, অর্থাৎ হুমায়ুন কবির নিজেই স্বীকার করেছেন যে বর্তমানে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ, অর্থাৎ তারেক রহমানের সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের মধ্যে সম্পর্কটা খারাপ যাচ্ছে। এরপর হুমায়ুন কবির দুটো কথা বলেছেন অত্যন্ত আপত্তিজনক। বলেছেন যে এখন তো আর নাই, মানে এখন তো আর লেজুর বৃত্তির সরকার নাই, গোলামির সরকার নাই। কথাটা সে এইভাবে মিলিয়ে বলেনি, কিন্তু লেজুর এবং গোলামি, লেজুর কথাটা বোধহয় সিলেটি লোকজনের একেবারে মুদ্রা দোষ, এটা আমি আগে অনেকবার শুনেছি। লেজুর আর আর এই গোলামির সরকার, এই কথাটা বলে হুমায়ুন কবির যেটা বুঝাতে চাইলো পাবলিকলি, নিশ্চিতভাবে এটা ভারতীয়রা খেয়াল করেছে, কারণ সে পররাষ্ট্র উপদেষ্টা এবং ধারণা করা হচ্ছে সেই ফরেন মিনিস্ট্রিতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এইভাবেই আমাদের কাছে তাকে উপস্থাপন করা হচ্ছে। লেজুর বৃত্তি আর গোলাম বলতে বুঝিয়েছে শেখ হাসিনার সরকারকে, আওয়ামী লীগের সরকারকে। আবার দেখবেন আওয়ামী লীগ যারা 24-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে প্রপাগান্ডা করে, সেই পিনাকি, জাহেদ, যদিও এরা একজন আরেকজনকে এখন খুন করে ফেলতে চায়, এরা সবাই শেখ হাসিনাকে দিল্লি দাসী ইত্যাদি নানান ধরনের আপনার অত্যন্ত বলবো যে কটু এবং এবং বিষোদ্গারমূলক শব্দ উচ্চারণ করেছে। এখানেও আমাদের যেটা সমস্যা হলো 1971 সালের 16 ডিসেম্বর থেকে আমরা যে রাষ্ট্র হিসাবে স্বাধীনতা বিরোধীদের হাতে আত্মসমর্পণ করেছিলাম, তারা প্রতিটা জিনিস মিথ্যা বয়ান দিয়ে 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 ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে এখন এগুলো আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে এই কথাগুলো। অর্থাৎ ভারত একটা রিজিওনাল পাওয়ার, একটা সুপার পাওয়ার, এবং আমাদের মুক্তিযুদ্ধের মিত্র দেশ হিসাবে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখাটাকে লেজুর বৃত্তি, দিল্লি দাসী এবং গোলামী সরকার হিসাবে সবাই মোটামুটি উপস্থাপন করছে, যারা 2024-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে। পৃথিবীর যে কোনো দুটা দেশ পাশাপাশি থাকলে তাদের মধ্যে যেই ধরনের ইস্যুগুলো বিরাজমান থাকে, সেই ধরনের ইস্যুগুলাকে, যেমন আমাদের মধ্যে আপনার যে পানি সমস্যা আছে উদাহরণ হিসাবে, আমি এইসব কথা অনেক বলেছি, যারা আমার ভিডিও নিয়মিত শুনেন, অনেক কম সংখ্যায়, তবুও তারা জিনিসগুলো রিলেট করতে পারবেন। এবং আমি আহ্বান জানাবো যারা আমার ভিডিও শুনেন নিয়মিত শুনবেন যদি আপনারা ভালো মনে করেন, কারণ এখানে কোনো ধরনের প্রপাগান্ডা হবে না, সেটা বর্তমান সময়েও না। কোনো মিস ইনফরমেশন আপনাকে দেয়া হবে না, কোনো মিস ইনফরমেশন চলে গেলে পরবর্তীতে আমি সংশোধন করব। আমি চাচ্ছি যে যারাই শুনেন তারা একটু এই বিষয়গুলো, ইস্যুগুলো বুঝতে পারেন আমাদের মুক্তিযুদ্ধের আলোকে, এবং আমাদের যে অনেক বড় বড় সম্ভাবনার বিষয় আছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির, এবং তারেক রহমানদের পক্ষে যে সবই দুঃখের, বেদনার, সেগুলো আপনারা বুঝতে পারবেন। এবং আমি সেটা বস্তুনিষ্ঠতার নিরিখে কিন্তু বিবেচনা করব, বক্তব্য রাখবো। কোনো ধরনের আপনার প্রবোধ দেয়া, কুরুচিপূর্ণ কথা বলা, কিংবা আপনার অপপ্রচার চালানো, মিথ্যা, এগুলো আমার এই চ্যানেলে আপনারা পাবেন না। আপনারা যেটা একটু সহ্য করবেন সেটা হলো আমার গলার দুর্বলতা কিংবা বলার দুর্বলতা, সেগুলো সহ্য করলেই আপনাদের হয়ে যাবে।